আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া বিতরণ কাল। এ পর্যন্ত 10টি বিষয়ে একমত জানালেন আলী রিয়াজ। নির্বাচন কমিশনে বিএনপির আয় ব্যয়ের হিসাব জমা। 1 বছরে আয় 15 কোটি 65 লাখ, ব্যয় 4 কোটি 80 লাখ টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা সহ 5 জনকে আসামি করে গুলশান থানায় মামলা। 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে প্রাণহানি 34, মৃতের সংখ্যা সংশোধন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তি। জুলাই অভ্যুত্থানে চাপ উপেক্ষা করে সেবা দেন চিকিৎসকেরা। ছাত্রদের পরিচয় লুকাতে দেখানো হয় দুর্ঘটনায় আহত হিসেবে। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। জাতীয় সনদের খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর আলোচনার জন্য কালই বিতরণ করা হবে এই খসড়া। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে কথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, জাতীয় সনদে সবার স্বাক্ষরই কমিশনের লক্ষ্য। বিভিন্ন রাজনৈতিক দল ও কমিশন এ পর্যন্ত 10টি বিষয়ে একমত হয়েছে, তবে 7টি বিষয়ে আলোচনা এখনো অসম্পূর্ণ। আজকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিক মৌলিক অধিকার সম্প্রসারণ ও পুলিশ কমিশন গঠনের বিষয়। গত 16 বছরে পুলিশের ভূমিকা নিয়ে ওঠা নানা প্রশ্ন বিবেচনায় নিয়ে বাহিনীর সংস্কার ও পুলিশ কমিশন গঠনের প্রস্তাব এসেছে। এর আগে গত বুধবার নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। পরে এই বিষয়ে কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয় বিভিন্ন দলের সাথে। আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়া 31শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এটা কমিশন এবং আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এ নিয়ে আরো জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজকে তো 3টি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, সেই বিষয়গুলো সম্পর্কে জানাবেন এবং জুলাই সনদের খসড়া তৈরি হয়েছে এই বিষয়ে জানিয়েছেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা? জি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজকে আলোচনা সভায় আজকে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্বের 19তম বৈঠক চলছে। এখন মধ্যাহ্ন বিরতি চলছে। আজ সকালে 11টায় কিন্তু এই আলোচনা শুরু হয়। আলোচনা শুরুতেই কিন্তু কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন, আজকের আলোচনায় মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা হবে। 3টি বিষয় হচ্ছে রাষ্ট্রের মূলনীতি, নাগরিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন গঠন। রাষ্ট্রের মূলনীতি বিষয় যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, রাষ্ট্রের মূলনীতি এইটি নিয়ে কিন্তু কমিশনে আরও আজকে সহ বিগত 3 দিন কিন্তু আলোচনা হয়েছে। সর্বশেষ যে আলোচনা হয়েছিল 21 জুলাই। ওই 21 জুলাই যেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে যে প্রস্তাবনাটা এসেছিল সেটি হচ্ছে রাষ্ট্রের মূলনীতি বিষয়ে 4টি শব্দ যুক্ত করতে হবে। সেই 4টি শব্দ হচ্ছে সাম্য, নাগরিক অধিকার, সামাজিক ন্যায় বিচার ও ধর্মীয় সম্প্রীতি। এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে উপরে আলোচনা হয়েছে। এছাড়াও আজকের আলোচনার বিষয় ছিল নাগরিক অধিকার সম্প্রসারণ। নাগরিক অধিকার, মৌলিক অধিকারগুলোর পাশাপাশি যেই এই কিছু নতুন অধিকার যুক্ত করার বিষয়ে প্রস্তাবনা এসেছে এবং সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। একটি বিষয় হচ্ছে ইন্টারনেট সেবা। ইন্টারনেট সেবাটিকে মৌলিক অধিকার হিসেবে যুক্ত করার আলোচনা চলছে। বিগত সরকার আমলে আমরা কিন্তু দেখেছি জুলাই অভ্যুত্থানের সময় বেশ কিছু দিন কিন্তু সম্পূর্ণ জাতি কিন্তু ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল। সেই বিষয়টিকে কিন্তু মাথায় রেখেই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আগামী সরকারের আমলে যাতে কেউ এমন সিদ্ধান্ত না নিতে পারে, যাতে ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্নভাবে সবাই পায়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আরেকটি হচ্ছে পুলিশ কমিশন গঠন। পুলিশ বাহিনী সংস্কারের বিষয়ে কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিরা সবাই একমত এবং একটি কমিশন গঠনের বিষয়ে মোটামুটি সবাই একমত। এখন আলোচনা হচ্ছে পুলিশ কমিশন গঠনের গাঠনিক প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা হচ্ছে, যাতে এই বিগত 16 বছর এবং জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এই বিষয় নিয়ে কিন্তু উপর আলোচনা চলছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই আজকের 3টি আলোচনার বিষয় ছাড়াও কিন্তু আজকে কমিশনে জুলাই সনদ যে প্রস্তুত সেটি নিয়ে কিন্তু কথা হয়েছে।
আজকের সভার শুরুতেই কিন্তু কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন, জুলাই সনদের একটি খসড়া কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করেছে কমিশন। আগামীকাল নিজেদের মধ্যে এবং নিজ দলীয় ফোরামে আলোচনার জন্য সেই খসড়াটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে এবং তারা এই সংস্কারের পক্ষে এবং ওই জি সাজ্জাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায় এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে, সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। আমরা 2016 সালে আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি, যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি, বেগম জিয়া বলেছেন। আমরা 22 সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন, যে 31 দফাই আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সুতরাং আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমি শেষ করতে চাই এই বলে যে আপনারা যারা আজকে এই উদ্যোগকে নিয়েছেন খোয়াবের নেতৃত্বে, আপনারা সামনের দিকে অত্যন্ত বলিষ্ঠভাবে এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। মৌলানা ভাসানীর যে স্পিরিট, সেই স্পিরিটটাকে সঙ্গে নিয়ে আপনারা এই আন্দোলনকে সামনে নিয়ে যাবেন। অবশ্যই সমস্ত জনগণ আপনাদের সামনে থাকবে এবং জনগণ থাকলে আগামী দিনের সরকারগুলো আপনাদের সঙ্গে থাকবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। পরবর্তী খবরে যাচ্ছি। গত কয়েক বছর ধরে মব উস্কাচ্ছে নানান গুজব। নতুন করে এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও। আসছে নির্বাচনী প্রচারণায় এ ধরনের গুজব পরিস্থিতি জটিল করতে পারে, এমন শঙ্কার কথা বলছেন প্রধান নির্বাচন কমিশন। আর রাজনৈতিক দলগুলো চায় নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করে এর সমাধান। এইবার নির্বাচনে ভোট দিবেন কাকে? সততা ও ন্যায়ের দলকেই ভোট দিব মা। এভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে এখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ভোটের প্রচারণা। দেখে বোঝার উপায় নেই এসব ভিডিও ভুয়া। মুহূর্তে ছড়িয়ে পড়া এসব অপতথ্যে ছড়াচ্ছে বিভ্রান্তি। এমন গুজবে নির্বাচনী প্রচারণা জটিল হওয়ার শঙ্কা দেখছেন সিইসি। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন গত কয়েক বছর ধরে মব উস্কে দিচ্ছে নানান গুজব। এখন ফেসিবাদী শক্তি ভুয়া তথ্যকে হাতিয়ার বানিয়ে জনগণ থেকে রাজনীতিবিদদের বিচ্ছিন্নের চেষ্টা করছে দাবি এনসিপির। পতিত স্বৈরাচারের দোসরেরা অনেকগুলো ক্ষেত্রে নারী রাজনীতিবিদ বিভিন্ন দলে যারা আছে তাদের ক্ষেত্রে মানহানিকর, অবমাননাকর অনেক গরম ইমেজ তৈরি করছে, ভিডিও তৈরি করছে এআই এর মাধ্যমে, এবং সেগুলো কিন্তু খুব মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। এদিকে এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে সতর্ক বিএনপি ও জামায়াত। তবে নির্বাচনের আগে গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার পরামর্শ তাদের। এআই ইউজ এর ক্ষেত্রে সেটা সব ক্ষেত্রে উইথ নির্বাচন যেহেতু এটা খুবই মুখ্য বিষয় এবং আমাদের জন্য এটা প্রাইম ইস্যু, বার্নিং ইস্যু বলা যায় আগামী দিনের জন্য। এই ব্যাপারে ওনারা যাতে একটা নীতিমালা করেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সাথে স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে বসেন, পরামর্শ করেন, আলোচনা করেন এবং জনগণকে যাতে এক্ষেত্রে সাবধান করেন। হয়তো এটাকে কমিয়ে আনা যাবে, আশঙ্কা একদম কিন্তু রিমুভ করা যাবে বলছি না, কমিয়ে আনা যাবে। তবে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের যে অথরিটি, যারা কর্তৃপক্ষ আর কি, যারা মালিক, তাদের সাথে নির্বাচনের আগে সরকারের বসতে হবে, যেটা বিভিন্ন দেশে বসে থাকে, যে তাদের মাধ্যমেই এই নিয়ন্ত্রণটা কিন্তু করতে হবে। নির্বাচনের আগে প্রযুক্তির অপব্যবহার ও বিভ্রান্তি প্রতিরোধে প্রয়োজন সবার সচেতনতা ও সম্মিলিত পদক্ষেপ। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছরে বিএনপির আয় বেড়েছে প্রায় 142 গুণ। 2024 সালে বিএনপির আয় দেখানো হয়েছে 15,65,94,842 টাকা, যা 2023 সালে ছিল 1,10,00,000 টাকা।
সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 2024 সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। 2024-এ ব্যয় হয়েছে 4,80,08,23 টাকা। আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে জাতীয় নির্বাহী কমিটির চাঁদা, পুস্তক বিক্রি ও অনুদান। পরে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক রূপ হারিয়ে ফেলেছিল, ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে, নির্বাহী আদেশের দ্বারা পরিচালিত হতো। প্রতিবাদ জানালেই বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হতো। তবে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীল, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় কাজ করবে বলে বিশ্বাস করে বিএনপি। ভোটার যেন ভোট দিতে ভয় না পায়, সে দায়িত্ব নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পালন করবে বলেও আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। আয় কিভাবে আমাদের হয়েছে, আমরা কোন কোন খাতে ব্যয় করেছি, সেগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে যে নিরীক্ষা অডিট যে রিপোর্টটি, সেই রিপোর্টটির মধ্যে সেটা উল্লেখ আছে। তো অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি, সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। 5 জনকে আসামি করে এই মামলাটি করা হয়। মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা সহ 5 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যার পর গুলশান 2 নম্বরের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মোট 50 লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এর মধ্যে 10 লাখ টাকা নেওয়া হয় গত 17 জুলাই। শনিবার আরও 40 লাখ টাকা নিতে গেলে তাদের আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ। আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম, পরিচয় ও ছবি প্রকাশ করেনি পুলিশ। এর মধ্যে মুন্না, সিয়াম ও সাদাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। রাতেই তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম। রিয়াদ সহ 4 জন একটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বাকি আরেকজন অন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অ্যাডাফ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। অস্ট্রেলিয়ান যে প্রবাসী আবু জাফর সাহেব, উনি বাদী একটা অভিযোগ দাখিল করছে, এ ব্যাপারে আমরা মামলা প্রক্রিয়াধীন। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির সংখ্যা সংশোধন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন হিসাব অনুযায়ী এ পর্যন্ত প্রাণহানি 34 জনের। এদিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া 9 জনের অবস্থা গুরুতর। এই 13 জন সহ বার্ন ইনস্টিটিউটে এখন মোট 36 জন ভর্তি আছেন। শনিবার হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে 2 জনকে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, বিদেশ থেকে আসা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সম্মিলিত প্রচেষ্টায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। আগামী সপ্তাহে আরও 10 জনকে ছাড়পত্র দেওয়া হবে। চিকিৎসা সহায়তা দিতে ভারত থেকে 2 চিকিৎসক ও 2 নার্স, সিঙ্গাপুর থেকে 3 চিকিৎসক ও 2 নার্স এবং চীন থেকে 3 চিকিৎসক ও 6 সহকারী এসেছেন। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো বেশিরভাগই শিশু শিক্ষার্থী। বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আলামত সংগ্রহ করছে বিমান বাহিনী। বিধ্বস্ত ভবনটি থেকে সবশেষ কোনো আলামত পাওয়া যায় কিনা তা তল্লাশি করে দেখছেন তারা। এদিকে ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের সামনে আজও ভিড় রয়েছে মানুষের। দূর দূরান্ত থেকে আসা অনেকে সেখানে দাঁড়িয়ে সেদিনকার ভয়াবহতা উপলব্ধি করার চেষ্টা করছেন। ঘটনাস্থলে রয়েছেন স্কুল কলেজের অনেক শিক্ষার্থী, অভিভাবকও। হতাহতদের কথা স্মরণ করছেন তারা। জানান, দুর্ঘটনার ঘটনা ভুলতে পারছেন না কিছুতেই। এখনো আতঙ্ক কাজ করছে সবার মধ্যে। অনেকেই ট্রমা থেকে বের হতে পারছেন না। এদিকে ভবনটির প্রতিটি অক্ষত ক্লাসরুম থেকে শিক্ষা উপকরণ সরিয়ে নিচ্ছেন শিক্ষকরা। উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের 2 শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সকালে মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিহত তানভীর আহমেদ এবং সখীপুর উপজেলার হাতিয়া কেরানীপাড়া গ্রামের হুমায়রার বাড়িতে গিয়ে সমবেদনা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এ সময় নিহতদের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলে নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আলামত সংগ্রহ করছে বিমান বাহিনী। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বিমান বাহিনী এই আলামত সংগ্রহে কি পদক্ষেপ নিচ্ছে, অর্থাৎ কি প্রক্রিয়া তারা আলামত সংগ্রহ করছেন? এখন পর্যন্ত কোনো আলামত পেয়েছেন কিনা, এই তথ্য জানা গেছে কিনা বা জানিয়েছেন কিনা, কি পরিস্থিতি সেখানকার জানাবেন? আলামত সংগ্রহের যে কাজ সেটি কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে এবং এখন কিন্তু বিমান বাহিনীর কোনো সদস্য এই ঘটনাস্থলে তারা কিন্তু নেই। মূলত তারা 3টি জায়গা থেকে আলামত সংগ্রহ করেছেন। এই যে ধ্বংসাবশেষ যে ভবনটি রয়েছে 2 তলা, এখান থেকে আলামত সংগ্রহ করেছেন। তার পাশে যেখানে পাইলট পড়েছেন সেই 1 তলা ভবন থেকেও আলামত সংগ্রহ করা হয়েছে এবং একই সঙ্গে মেটাল ডিটেক্টরের মাধ্যমে মাঠেও তারা আলামত সংগ্রহ করেছেন। মূলত এই ভবনটি স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই সর্বশেষ আলামত সংগ্রহের প্রক্রিয়াটি সেটি তারা আজকে করেছে। তবে বিমান বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি যারা এখানে আলামত সংগ্রহ করেছেন। যে দলটি তারা যেটি আনঅফিসিয়ালি জানিয়েছেন যে তারা আসলে তাদের যেই তদন্ত কাজ করতেই মূলত তারা এখানে এসেছে এবং সর্বশেষ আরও কিছু রয়েছে কিনা বাকি, কারণ প্রথম দিন থেকেই কিন্তু আলামত সংগ্রহের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছিল, যার ফলে সবশেষ যেই কোনো কিছু পাওয়া যায় কিনা মূলত কর্তৃপক্ষকে ভবনটি পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা থেকেই মূলত আজকে আলামত সংগ্রহের যে কাজ সেটি। তবে সেটি কি একেবারে শেষ পর্যায়ে রয়েছে কিনা বা আরও কি আলামত সংগ্রহ করা হবে কিনা সেটি আইএসপিআর এর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। এদিকে স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ এখনও কিন্তু সিদ্ধান্ত নেয়নি কবে তাদের প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত এখানে স্কুল এবং কলেজ শাখার যারা রয়েছেন তাদেরকেও এই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি এবং এই কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু আমাদেরকে কোনো কিছু আসলে সেভাবে জানাননি। তিনি বলেছেন সিদ্ধান্ত হলে সেটি গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। এদিকে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই যে ধ্বংসাবশেষটি রয়েছে সেটা দেখতে অনেকে এসে ভিড় করছেন, তারা ছবি তুলছেন, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। বিমান বাহিনীর যেই তদন্তকারী দলটি তারা আলামত সংগ্রহ করে আজকের দিনের মতো চলে গেছেন। খালেদ রায়হান জানাচ্ছিলেন বিমান বিধ্বস্তের জায়গা থেকে। এবার থাকছে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষ। এর মধ্যে অন্যতম ভূমিকা রেখেছেন চিকিৎসকরা। ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়েন ছাত্র জনতার জীবন রক্ষার কাজে। আহতদের পরিচয় লুকিয়ে হাসপাতালের ভর্তি স্লিপে দেখিয়েছেন দুর্ঘটনায় আহত হিসেবে। সরিয়ে ফেলেন শিক্ষার্থীদের ফাইল ও রেজিস্ট্রার খাতা। জুলাই গণ অভ্যুত্থান, অগণিত প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে পতন হয় 16 বছরের স্বৈরশাসনের। ছাত্র জনতার রোষের মুখে পালিয়ে যায় ফ্যাসিস্ট সরকার। 2024 সালের 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর চলে হামলা। হতাহত মানুষের ভিড়ে ভরে ওঠে হাসপাতালের আঙিনা, আহতদের চোখে মুখে সেবা পাওয়ার আকুতি। সেই উত্তল সময়ে বসে থাকতে পারেননি বেশিরভাগ চিকিৎসক। সব ধরনের চাপ উপেক্ষা করেই ঝাঁপিয়ে পড়েন আহত ছাত্র জনতার জীবন রক্ষার কাজে। সাডেন লোড যদি হয় সেটাকে সামলাতে ডেফিনিট প্রবলেম হয়, কিন্তু সেটা যদি আবার ঐক্যবদ্ধভাবে একটা প্রতিষ্ঠানের একদম সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটাকে অংশ নেয় তাহলে কিন্তু ওটা অনেক সলভ হয়ে যায়। বাট যখন ডিভাইডেশন একটা চলে আসলো, একটা গ্রুপ এটাকে ট্রিটমেন্ট দিতে চাচ্ছে না, বরং অবস্টাকল তৈরি করতে চাচ্ছে, আর কিছু অংশ খুব ট্রিটমেন্ট দিতে চাচ্ছে, এবং যারা দিতে চাচ্ছে না তারাই বরং নেতৃত্বে, তাদের সংখ্যাটাই বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর রোশনাল থেকে বাঁচাতে শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয় সড়ক দুর্ঘটনায় আহত হিসেবে। সেবা দেন পরিচয় লুকিয়ে। তাকে লুকাতে হয়েছে, তার হিস্ট্রিটাকে হাইড করতে হয়েছে, যে সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হয়েছে, সে গতকাল হয়নি 2 দিন আগে হয়েছে, এরকম বিভিন্ন কৌশল নিতে হয়েছে। নিয়ে যতটা সম্ভব আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। হাসপাতালের গণ্ডি পেরিয়ে রাজপথেও নেমে আসেন অনেক চিকিৎসক। গজ, ব্যান্ডেজ আর ওষুধ নিয়ে জরুরি সেবা দেন আহতদের। এতটা ভয়াবহ এবং বিভৎস অবস্থা ছিল যে মানুষ যে বলে যে রক্ত দিয়ে গোসল করে, এইটা মনে হয় জীবনে তো কেউ দেখতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই সময়টা আসলেই তাই ছিল। আমি ওদের সাথে একেবারে ফিল্ডেই ছিলাম, হয়তো আমি অ্যাপ্রন পরেই ছিলাম, কিছু মানে ফার্স্ট এইড ইনস্ট্রুমেন্ট সহ, যেন
ইনজুর্ড হইলে ইনস্ট্যান্ট এই জায়গায় আমি একটু তাদেরকে সেবা করে অন্তত পক্ষে পাঠাইতে পারি। লাস্টের দিকে আপনার একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করেছি, অ্যাম্বুলেন্স সে জিনিসপত্র থাকতো আর আমরা ডাক্তার সাহেব ওদের সাথেই ছিলাম। জুলাই অভ্যুত্থান শেষ হলেও হাসপাতালে ভর্তি আছেন আহত অনেকে। এসব জুলাই যোদ্ধাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এখনও নিরলস কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় রাজশাহী বিভাগে 118টির মধ্যে 6টি মামলা তদন্ত শেষ হয়েছে। আগামী মাসে আরও একাধিক হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমা দেবে পুলিশ। এদিকে এজাহারভুক্ত 8,000 আসামির মধ্যে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন প্রায় 2,000। 24 জুলাইয়ে রাজশাহী বিভাগ জুড়ে ছিল শিক্ষার্থীদের দুর্বার আন্দোলন। শেষ সময়ে তীব্র আকার ধারণ করে আন্দোলন। প্রতিদিনই বাড়তে থাকে হতাহতের সংখ্যা। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলো এখন হত্যাকারীদের বিচারের অপেক্ষায়। আহত জুলাই যোদ্ধারা এখনও বয়ে বেড়াচ্ছেন যন্ত্রণা। আমাদের একটা দিন চাই, মানে একটা বছর চাই। বাবা হিসেবে একটাই চাওয়া যে আমার ছেলে হত্যাকারীর আমরা বিচার চাই। আল্লাহ আমাদেরকে তো অনেক ভালো রেখেছে, এটাই আমাদের চাওয়া পাওয়া। এখনও দেখবেন যে অনেক জায়গায় অনেকে আহত আছে, তাদের এখনও বুকের ভিতরে, পিঠে, নাকে বিভিন্ন জায়গায় গুলি আটকে আছে, তারা কোনো চিকিৎসা পাচ্ছে না। আমার পায়ের সমস্যা আছে, এখনও সেটার চিকিৎসা আমি পাই নাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উত্তরাঞ্চলে সবথেকে বেশি মামলা হয়েছে রাজশাহীতে। এর মধ্যে মহানগর পুলিশের তদন্তে রয়েছে 2টি হত্যা মামলা সহ 29টি মামলা। আমাদের মোটামুটি যারা ঘটনার সাথে ছিল বা যাদের উপস্থিতি আমরা নিশ্চিত করতে পারছি, আমরা এগুলোকে আমরা আইডেন্টিফাই করে ফেলছি। মামলাগুলো তদন্ত আমাদের এখন মোটামুটি শেষ পর্যায়ে। অভ্যুত্থানের হত্যার ঘটনায় রাজশাহী বিভাগে 22টি হত্যা মামলা হয়েছে। সর্বোচ্চ 9টি মামলা বগুড়ায়। এছাড়া সিরাজগঞ্জে 8টি, রাজশাহীতে 2টি, জয়পুরহাটে 2টি ও পাবনায় 1টি হত্যা মামলা হয়েছে। জুলাই অভ্যুত্থানের মামলাগুলোর তথ্য যাচাই, সাক্ষী ও আলামত পর্যালোচনা করে বেশ কিছু মামলা গুরুত্বপূর্ণ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নিরাপরাধ মানুষ ভিকটিম না হয় সে বিষয়ে আমাদের প্রচেষ্টা রয়েছে। আমরা আশা করছি যারা খুবই কম সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের মামলাগুলোর পুলিশ রিপোর্ট দাখিল করতে পারব। রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ 118 মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা 8,393 জন। এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 2,000। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ সহ 10 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানা শ্রমিকরা। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায়, আগস্ট মাসের শুরুতে বেতনের সাথে ইনক্রিমেন্ট পরিশোধের কথা ছিল সিরামিক কারখানা কর্তৃপক্ষের, কিন্তু মালিকপক্ষ সেটি সেপ্টেম্বরে দেয়া হবে জানিয়ে নোটিশ দিলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সকাল 6টায় জৈনা বাজার এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। প্রায় 3 ঘন্টা পর সীমিত পরিসরে শুরু হয় যান চলাচল। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুরের পর অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। লোকসান কমাতে আলুর দাম বাড়াতে চায় হিমাগার মালিক সমিতি, বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি। ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রায় 100% ঋণী খেলাপি। নামে বেনামে বিরাট অঙ্কের টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। রাজধানীর গ্যান্ডারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক সিএনজি অটোরিকশার মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম বাবু। শনিবার বিকেল 5:30টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, পরিবার নিয়ে মীর হাজারিবাগের মোল্লাপাড়ায় ভাড়া থাকতেন নিহত আরিফুল। শনিবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় রবিন, শাহিন, মাসুদ কাদের সহ আরও 4 থেকে 5 জন তাকে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন আরিফুল। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সকাল 8টায় নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফুলের বাড়ি শরীয়তপুরের জাজিরায়।
দেশের বিভিন্ন জেলায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে নিচু এলাকায়। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে নগরীর আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাইশ, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া এলাকার বিভিন্ন গলি ও সড়ক। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। পটুয়াখালীতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েন নিম্ন আয়ের মানুষ। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নিচু এলাকা থেকে পানি নামলেও কমেনি দুর্ভোগ। এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করলে স্লুইস গেট খুলে দেওয়ার কথা জানান পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক। এদিকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সমুদ্র বন্দর থেকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অফিস। কথা বুঝতেছে না। পানি ভিজি ভিজি এখন বহুত কষ্ট করে গাড়ি চালাইতেছে, যে যাত্রী কম, চলাফেরা কষ্ট হচ্ছে, তো মানুষের দেখেন না ভোগান্তি হচ্ছে। এই যে আপনার গাড়ি ঘোড়া চলতেছে, খুব কষ্ট করে মানুষের চলাচল করতে হয়। বাঁধনের কথা ছিল খালার মুখ, এই মুখটা বাঁধানো হয় গতিকে, এই গতি সবসময় জোয়ার দিকে ঢুকে। বর্ষা হলে আমরা একবার থাকতে পারি না। চাঁপাইনবাবগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় নিয়ে বিপাকে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকো। পৌরসভা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন গ্রাহকের কাছে বকেয়া বিল প্রায় 12 কোটি টাকা। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান বকেয়া আদায়ে চেষ্টা করছেন তারা। 1903 সালে প্রতিষ্ঠার পর থেকেই নাগরিক সেবা দিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। তবে এই পৌরসভাই এখন ঋণগ্রস্ত বিদ্যুৎ বিভাগের কাছে। নাগরিকদের সড়কবাতি, পানি সরবরাহ সহ অন্যান্য সেবা দিতে গিয়ে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে 9 কোটি 29 লাখ টাকা। শুধু পৌরসভাই নয়, বক্ষব্যাধি ক্লিনিক, মডেল মসজিদ, সরকারি গণগ্রন্থাগার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মতো সরকারি প্রতিষ্ঠানেরও বকেয়া হয়েছে বিদ্যুতের বিল। গড়ে প্রায় 30,000 টাকা যে বিদ্যুৎ বিল আসে, সেটা আমরা পরিশোধ করতে পারি না। পোস্টপেড বিল আসতো, বিল না পরিশোধ করলেও চলতো। এই জন্য বিভিন্ন দিকে চাহিদা মেটাতে যায়, দেখা গেল যে 20 লাখ টাকা বিল আসছে, 10 লাখ টাকা, 12 লাখ টাকা দিল, 8 লাখ টাকা বাকি থেকে গেল। পর্যায়ক্রমে সব বিল পরিশোধের আশ্বাস দিলেন পৌর প্রশাসক। 10 কোটি টাকার বেশি ছিল, যেটি এখন নেমে এসেছে 9 কোটি 29 লক্ষ টাকায়। এটি আমরা চেষ্টা করব এবছর যেভাবে দিলাম প্রায় 12 লক্ষ টাকা, এটি পর্যায়ক্রমে আরও দিয়ে আমরা এটিকে একবারে জিরোতে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। বকেয়া বিল আদায়ে চেষ্টা চলছে জানিয়ে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নেসকোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। যদি আমাদের এই স্যারের সাথে কথা বলেন তাহলে ভালো হবে, আমাদের যে কমার্শিয়াল ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলে বেটার হয়। আমরা কাজ করে যাচ্ছি, সমস্যা নেই আদায়ের জন্য, কিন্তু এই পার্টিকুলার তথ্যগুলো ওদের কাছ থেকে নিতে পারলে বেটার হবে। ৭৮,000 গ্রাহকের 85 ভাগই প্রিপেড মিটারের আওতায়। বাকিদের প্রিপেইড মিটারের আওতায় আনা গেলে ভবিষ্যতে আর বিল বকেয়া হবে না বলছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লোকসান কমাতে আলুর দাম বাড়াতে চায় হিমাগার মালিক সমিতি। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে তারা। উৎপাদন খরচই উঠছে না বলে দাবি তাদের। এ পরিস্থিতিতে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে কার্যকর তদারকির তাগিদ ক্যাবের। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টন। চাহিদার পুরোটাই পূরণ হয় দেশীয় উৎপাদন থেকে। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় চলতি বছর বেশি উৎপাদন করে কৃষক, যার পরিমাণ প্রায় 1 কোটি 30 লাখ টন। চাহিদার চেয়ে প্রায় 40 লাখ টন বেশি আলু উৎপাদিত হওয়ায় দাম কম বাজারে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, যা গত বছর একই সময় ছিল প্রায় 60 টাকা। হিমাগার মালিক সমিতি বলছে, বর্তমানে হিমাগারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 13 থেকে 15 টাকায়। এর সঙ্গে রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় 25 টাকা। এমন পরিস্থিতিতে দাম না বাড়ালে বড় ধরনের লোকসানে পড়বে কৃষক ও হিমাগার মালিকরা। পাশাপাশি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে আলু বিক্রি কার্যক্রম চালুর অনুরোধ তাদের। এখন বাজারের এমন পর্যায়ে যে বাজার আমরা 11 টাকা 10 টাকা আলু বেচতেছি। যাদের মাধ্যমে এই আলুটা উৎপাদিত হচ্ছে তাদের কিন্তু ওই আগ্রহ বলেন অথবা তাদের সেই অবস্থা থাকবে যেখানে সে আগামী বছরও আলু প্রোডাকশন করতে পারে। তো সেই কথা চিন্তা করেই মূলত আমাদের এই অ্যাপ্লিকেশনটা দেওয়া অথবা তাদের কাছে হয়তোবা এই সুপারিশটা আমরা পেশ করেছি। ভোক্তাদের স্বার্থে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষকদের দিকেও আলাদা নজর দেওয়ার পরামর্শ ক্যাবের। উৎপাদনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসলে কৃষকের তো অনেকখানি বিবেচনা করা দরকার। তারপরে ভোক্তা পর্যায়ে যেন এটার একটা
পজিটিভ ইম্প্যাক্ট করে সে বিষয়টা দেখা দরকার। দেশে ছোট বড় মিলিয়ে হিমাগার রয়েছে প্রায় 400টি। এসব হিমাগারে বর্তমানে প্রায় 35 লাখ টন আলু সংরক্ষিত আছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রী সংকটে বন্ধ হওয়ার মুখে চাঁদপুরের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ। একসময় ঢাকা চাঁদপুর নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন অর্ধ শতাধিক লঞ্চ চললেও এখন চলে 20 থেকে 22টি। ক্ষতির কারণে কর্মচারীদের বেতন দিতেও হিমশিম লঞ্চ মালিকরা। তবে আধুনিক নৌ টার্মিনাল হলে এই সংকট কাটবে বলে দাবি বিআইডব্লিউটি এর। দীর্ঘদিন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের পছন্দের যানবাহন ছিল ঢাকা চাঁদপুর ও নারায়ণগঞ্জ রুটের লঞ্চ। প্রতিদিন চলত 40 থেকে 50টির বেশি লঞ্চ। তবে পদ্মা সেতু ও সড়কপথের উন্নতি, লঞ্চের ধীরগতি এবং শিডিউল বিপর্যয়ের কারণে লঞ্চে উঠছে না যাত্রীরা। কমছে যাত্রীবাহী লঞ্চের সংখ্যা। নৌ রুটের তুলনায় সময় ও ভাড়া কম, নিরাপদ এবং যাত্রী হয়রানি কম হওয়ায় সড়কপথ বেছে নেওয়ার কথা জানান যাত্রীরা। যাত্রীরা কিন্তু এই সময় ভোগান্তির কারণে কিন্তু লঞ্চ থেকে ডাইভার্ট হয়ে আমাদের বাইপথে সময় অনেক কম লাগতেছে। কমার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন ঘাটে আসলে যাত্রীদের সাথে হয়রানি করা হয়। প্রতিদিন একটি লঞ্চে যাতায়াত খরচ 1,20,000 থেকে 2 লাখ টাকা। তবে প্রতি সার্ভিসে 20 থেকে 30,000 টাকা লোকসান গুনছেন লঞ্চ মালিকরা। কর্মচারীদের বেতন দিতেও হিমশিম তারা। যা চালাইলে লোকসান, দুইটা চলে দুইটা বন্ধ হয়। 2-3টা লঞ্চ মালিক একসাথে হইয়া 2-3টার পরিবর্তে একটা লঞ্চ চালাইতেছি। তবে আধুনিক নৌ টার্মিনালের কাজ শেষ হলে যাত্রী সংকট কেটে যাবে বলে আশা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। বর্ষাকালে একটু যাত্রী সংকটই থাকে। এখন দূর দূরান্ত থেকে বৃষ্টি কাদা পানিতে আসতে যাত্রীদের একটু হয়রানির শিকার হয়। তবে আমি মনে করি আমাদের চাঁদপুরের আধুনিক নৌ টার্মিনাল হয়ে গেলে এই সংকটটা আর থাকবে না। চাঁদপুর থেকে ঢাকা রুটে 34টি বড় আর নারায়ণগঞ্জ রুটে 15টি ছোট লঞ্চ রয়েছে। প্রতিদিন চলাচল করে 20 থেকে 22টি লঞ্চ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বহুল আলোচিত এস আলম গ্রুপের কবজায় থাকা ইউনিয়ন ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার প্রায় 100% ঋণই এখন খেলাপি। সংশ্লিষ্টরা বলছেন, নানা কায়দা করে ব্যাংক থেকে নামে বেনামে ঋণের নামে বিরাট অঙ্কের টাকা সরিয়েছে এস আলম গ্রুপই। সহায়ক জামানত না থাকায় এসব ঋণ আদায় নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে মোট ঋণ বিতরণ করা হয়েছে 2,452 কোটি টাকা। এর মধ্যে 2,437 কোটি এখন খেলাপি, যা মোট ঋণের 99.38 ভাগ। সংশ্লিষ্টরা বলছে, খেলাপি ঋণের প্রায় 2,306 কোটি টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। নামে বেনামে 33টি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ঋণ নেওয়া হয়। ব্যাংক সংশ্লিষ্টরা বলছে, এসব ঋণ গত সরকারের আমলে দেওয়া হয়েছিল প্রধান কার্যালয়ের নির্দেশনায়। সে সময় ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের কাছে। গত 5 আগস্টের পর থেকে খোঁজ নেই ঋণ গ্রহীতাদের। খেলাপি আদায়ে এখন তাই কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে ব্যাংক। সরাসরি মন্তব্য না করলেও টেলিফোনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্মকর্তারা। এটার উপর ডিপেন্ড করে কোয়ালিটি জাজমেন্টে ক্লাসিফাইড করে। ক্লাসিফাইড হওয়ার পরে তো এখন ওই লিগ্যাল অ্যাকশন ছাড়ার কোনো সুযোগ নেই। আমরা তারা ব্যক্তিগত ইলেকশনে যাচ্ছি। কোনো ধরনের সহায়ক জামানত ছাড়া দেয়া এসব ঋণ আদায় আদৌ সম্ভব হবে কিনা সেটি নিয়েও আছে ধোঁয়াশা। এমনভাবে সে অপরাধগুলো করেছে যাতে কেউ কোনো ধরনের সেটাকে চিহ্ন রাখতে না পারে। সমস্ত ক্ষমতায় ছিল তারা, প্রশাসন ছিল তারা, ব্যাংকের সমস্ত কলকাঠামো তাদের হাতে ছিল। সুতরাং ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিলেও সেই তথ্য পাওয়ার কোনো সুযোগ ছিল না। ইভেন বাংলাদেশ ব্যাংক পর্যন্ত তাদেরকে সহায়তা করেছে এই ধরনের টাকা আত্মসাতের জন্য। আমাদের জীবনের প্রয়োজনে আমরা যদি কোথাও লোন চাই, আমাদের সেই লোনটি অনুমোদন হওয়ার জন্য অনেক সময় লাগে, অনেক কাগজপত্র দিতে হয়, অনেক ধর্ণা দিতে হয়, অনেক পিছনে পিছনে ঘুরতে হয়। আর ওনাদের কিন্তু শুধু হুকুম দিলেই হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য আরও বলছে, 2013 সালে লাইসেন্স পাওয়া এই ব্যাংকের বিতরণ করা মোট ঋণ 27,767 কোটি টাকা, যার প্রায় 62% এককভাবে নিয়েছে এস আলম গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মুদ্রাস্ফীতি কমে এখন 8.48%, যা গত 16 মাসের মধ্যে সর্বনিম্ন। দেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। ইকোনমিক আউটলুক জুলাই প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। দেশের সর্বশেষ অর্থনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে।
প্রতিবেদন বলছে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমেছে, তবে চালের বাজার এখনো চাপে রয়েছে। মাঝারি ও মোটা চালের দাম গত এক বছরে প্রায় 15% বেশি বেড়েছে। বোরো মৌসুমে উৎপাদন ভালো হলেও দাম কমার বদলে বেড়েছে বলে জানিয়েছে অর্থ বিভাগ, যার পেছনে আছে পরিবহন খরচ, মজুতদারি আর বাজারে অনিশ্চয়তা। এদিকে কিছুটা বেড়েছে টাকার মান, যা ব্যবসায়িক পরিকল্পনায় স্থিতিশীলতা এনে দিচ্ছে, তবে বিনিয়োগ এখনো কম। গত 6 মাস ধরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 8%-এর নিচে। এতে উচ্চ সুদ হার এবং অনিশ্চয়তায় রয়েছে ব্যাংক খাত। জাতীয় এসডিজি প্রতিবেদন বলছে সংস্কার আর অংশগ্রহণমূলক শাসনের মধ্য দিয়ে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে। দেশের শেয়ার বাজারে $1 বিলিয়ন বাজার মূলধন অতিক্রম করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক, যা শেয়ার বাজারে প্রথম কোনো দেশীয় ব্যাংকের এমন অর্জন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এসব জানিয়েছে। ব্র্যাক ব্যাংকের দাবি, কর্পোরেট সুশাসন, আর্থিক সক্ষমতা আর ভালো ক্রেডিট রেটিংই এই অর্জনের পেছনের মূল চালিকা শক্তি। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির শেয়ার মূল্য ঊর্ধ্বমুখী। 10 টাকার অভিহিত মূল্যের শেয়ারের দাম গত বৃহস্পতিবার পর্যন্ত পৌঁছায় 68 টাকা 80 পয়সায়। ব্যাংকটির পরিচালনা পর্ষদে স্পন্সরদের হাতে রয়েছে 46% বেশি শেয়ার। এছাড়া বিদেশি মালিকানা প্রায় 34%। সংশ্লিষ্টরা জানান, গ্রাহক এবং বিনিয়োগকারীদের আস্থার মিলিত ফল এই $1 বিলিয়ন বাজার মূল্য। বর্তমানে প্রতিষ্ঠানটির 191টি শাখা, 446টি এসএমই ইউনিট অফিস আর 1000-এর বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। গ্রাহক সংখ্যা 18 লাখেরও বেশি। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।